দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আর কিছুক্ষণ পরে অর্থাৎ মঙ্গলবার রাত 9টায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দ্বিতীয় মেয়াদের প্রেক্ষাপটে এই ভাষণ ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে। কারণ গত এক বছর প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী ক্ষমতা বিস্তৃত ব্যবহার করে অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বৈদেশিক জোটের পুনর্বিন্যাস এবং প্রেসিডেন্টের ক্ষমতার পরিসর প্রসারিত করার উদ্যোগ তার এজেন্ডার কেন্দ্রবিন্দুতে ছিল। সমর্থকদের দাবি এসব পদক্ষেপে প্রশাসনিক কার্যকারিতা বেড়েছে এবং আমেরিকার বৈশ্বিক অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত হয়েছে। তবে সমালোচকদের মতে এসব উদ্যোগ দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য ও গণতান্ত্রিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করেছে। প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদের সূচনা লগ্নেই দ্রুতগতিতে নীতি বাস্তবায়ন শুরু করেন, কিন্তু এ সময় তিনি আদালত এবং জনমতের প্রতিরোধের মুখেও পড়েছেন। কয়েকটি নীতির বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ তার প্রশাসনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাকে আংশিকভাবে সীমিত করেছে। সাম্প্রতিক জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে মিশ্র চিত্র উঠে এসেছে। সিএনএনের এক জরিপে তার কাজের প্রতি সমর্থন জানিয়েছেন 36% উত্তরদাতা। ওয়াশিংটন পোস্টের জরিপে এই হার 39%। ফলে এবারে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে অনেকেই জনআস্থা পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। এদিকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবেন নাকি ডেমোক্র্যাটদের হাতে ক্ষমতা তুলে দেবেন তা নির্ধারণ করবে আগামী নির্বাচনটি। ফলাফল ট্রাম্প প্রশাসনের পরবর্তী 2 বছরের কার্যক্রমে বড় প্রভাব ফেলতে পারে। ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে আইন প্রণয়ন প্রক্রিয়া অচল হয়ে পড়া এবং প্রশাসনের উপর কড়া তদারকি জোরদারের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে এবং প্রেসিডেন্টকে ঘিরে নতুন করে অভিশংসন বিতর্ক সামনে আসতে পারে। সব মিলে এবারে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আমেরিকার ক্ষমতার ভারসাম্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে উত্তাপ ছড়াচ্ছে ইরানে হামলার বিষয়টি, কারণ অনেকেই মনে করছেন প্রেসিডেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি কয়েকটি জায়গা থেকে শুধুমাত্র একটি গ্রিন সিগন্যালের অপেক্ষা করছেন, সেটি হলেই ইরানে আমেরিকা তার হামলা চালাবে। তবে অনেক হিসেব এখনো বাকি আছে। সেসব হিসেবের ফলাফল এবং সমীকরণ সম্পর্কে জানতে আমাদের আজকে এই আলোচনা। আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং ASAL আমেরিকান অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান লেভারের ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ এটি কতটা গুরুত্বপূর্ণ এবারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য, আমেরিকার জন্য, এবং সবাই তো আসলে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা আছেন তিনি কি বলেন, তিনি কোন কোন বিষয়গুলো ফোকাস করতে পারেন? আমরা যদি একটা রেশনাল ফ্রেমওয়ার্ক থেকে দেখি তাহলে আপনার স্টেট অফ দ্য ইউনিয়নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আপনার জনপ্রিয়তা হারাচ্ছেন। আপনি একটু আগে যে সংখ্যাগুলো বললেন, এটার থেকেও গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের মধ্যে তার যে সমর্থন সেটা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখানকার নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভোটাররা রাখে। কাজে এই সমস্ত দিক বিবেচনা করলে যেটা র্যাশনালি হওয়ার কথা, যে স্টেট অফ দ্য ইউনিয়ন তার জনপ্রিয়তা পুনরুদ্ধার করা অথবা তার কার্যক্রম সেটার একটা জনগণের কাছে যেটা কেন কারণ এগুলো তুলে ধরা, এটারই একটা প্রেক্ষাপট হতে পারে। কিন্তু আমরা তো ট্রাম্পকে আমরা প্রথম 4 বছরও দেখেছি এবং বিশেষ করে এই একটা বছর আমরা যেভাবে করে দেখেছি, আমার কাছে মনে হয় না উনি এভাবে করে মানুষের কাছে, যে জনগণের কাছে অ্যাপিল করবেন। রাদার উনি উনার বিভিন্ন রকমের কার্যক্রমের সার্থকতা নিয়ে একটা বাগাড়ম্বর এটা প্রকাশ করবেন এবং অনেক ধরনের আপনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন যেগুলো আসলে হয়নি। আরেকটা জিনিসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখি যে স্টেট অফ দ্য ইউনিয়নে, যেমন আপনি যদি বুশ অ্যাডমিনিস্ট্রেশনের কথা চিন্তা করেন, ইরাক যুদ্ধের আগে একটি স্টেট অফ দ্য ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওরা ইরাক আক্রমণ করেছিল একটা মার্চের 20 তারিখে, এবং ওই জানুয়ারিতে তারা এমন ভাবে উপস্থাপন করেছিল, ওই স্টেট অফ দ্য ইউনিয়নের পুরোটাই ছিল এই যৌক্তিকতা, ইরাক আক্রমণের যৌক্তিকতা নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইরান আক্রমণের যৌক্তিকতা নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানুষকে কনভিন্স করার চেষ্টা, এই জিনিসটা আমার কাছে মনে হয় না অত করবে, বরং যেটা তাদের যুক্তি সেটাই বলে যাবে। কারণ
কিন্তু তাদের যুক্তিতে তো একটা বড় রকমের একটা ফাঁক আছে। যেমন গত ওই যে 12 দিনের যুদ্ধে তারা দাবি করছে যে ইরানের যত ক্ষমতা ছিল, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, তারা একদম ধ্বংস করে দিয়েছে, মানে একদম সমূলে ধ্বংস করে দিয়েছে। তাই যদি হয় তাহলে এই যুদ্ধের কি প্রয়োজনীয়তা? কিন্তু মানে মোটামুটি আমার কাছে যেটা মনে হয় যে এটা জনগণের কাছে স্টেট অফ দ্য ইউনিয়ন একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রেসিডেন্ট জনগণের কাছে একদম মানে শুধু যে কংগ্রেসে যাচ্ছেন তা না, মানুষের কাছে তার যে পরিকল্পনা, তার যে ভিশন দেশ নিয়ে, সেটা একদম সরাসরি আপনার পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে এটার বদলে আমরা দেখব উনি বিভিন্ন জিনিসের ক্রেডিট দাবি করবেন, হয়তো ট্যারিফের কথা বলবেন, যেটা সুপ্রিম কোর্ট যে ক্ষমতাটা সীমিত করেছে, উনি আবার অন্যভাবে সেটা চেষ্টা করছেন। আপনার ইরান যুদ্ধের পক্ষে বলবেন, কিন্তু যেভাবে যেটা বলবেন এটা ঠিক মানুষের কাছে অ্যাপিল করা বা জনপ্রিয়তা বাড়ানো না, বরং নিজে বরং এমন ভাবে প্রেজেন্ট করা, এমন ভাবে নিজের যুক্তি দেওয়া যে উনি একদম মানে সঠিক পথে আছেন। আমার কাছে আমি গত 1 বছরে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দেখলাম, আমি এরকমই কোনো কিছু আশা করছি। ওকে, খলিল চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো স্টেট অফ দ্য ইউনিয়নে কোনো চমক থাকবে, নাকি তিনি আসলে তার এতদিন যে কাজগুলো করেছেন সামনের দিনে যে কাজগুলো করতে চান, অর্থাৎ তার প্রায়োরিটি সম্পর্কে তো আমাদের এর মধ্যে ধারণা আছে, তিনি কি সেগুলোই ফোকাস করবেন, নাকি সেইখানে আসলে জন আস্থা ফিরিয়ে আনার মতো এমন কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিতে পারেন? ধন্যবাদ জুয়েল ভাই। দেখুন, স্টেট অফ দ্য ইউনিয়নটাকে বলা হয় আমেরিকার দিক নির্দেশনামূলক একটা প্রোগ্রাম, যেখানে রাষ্ট্রপতি সরাসরি সংসদ কংগ্রেসে গিয়ে সেখানে কথা বলবেন জনপ্রতিনিধিদের সাথে এবং তাদের মধ্য দিয়ে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার জন্য যে দিক নির্দেশনা এবং তার পক্ষে যে যুক্তি সেটা তিনি তুলে ধরবেন, কেন তার এই সিদ্ধান্তগুলো, কেন তার এই প্রোগ্রামগুলো নিয়েছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে ইমিগ্রেশন ক্র্যাকডাউনের ফলে বোথ সাইড, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, দুই দিক থেকেই যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার জনসমর্থন ইতিমধ্যেই 36%-এরও নিচে নেমে এসেছে, যেটা একজন সিটিং রাষ্ট্রপতির জন্য, এটা কিন্তু তার 3য় বর্ষ না, 4র্থ বর্ষ না, এটা এখনো 1ম বর্ষ। এই অবস্থায় যদি এই হয়, এবং যেটা হয়েছে সেটা শুধুমাত্র তার নিজের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত কথাবার্তা প্রমিস করে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, কোনোটাই তিনি বাস্তবায়ন করতে পারেননি, বরঞ্চ জনজীবনের দুর্ভোগ এতটা বৃদ্ধি পেয়েছে তার ট্যারিফ এবং ইমিগ্রেশন ক্র্যাকডাউনের মতো এই জনসমর্থনহীন কর্মকাণ্ডের ফলে, তাতে করে তার নিজের যে অস্তিত্ব, নিজের যে বেঁচে থাকার, টিকে থাকার যে সংগ্রাম, এখন এটা অনেকটা প্রশ্ন। আপনি জানেন যে শুধুমাত্র প্রশ্নটা হুমকির মুখে বলবো আমি, আপনি জানেন যে এই নির্বাচন যেটা আসছে, মিড টার্ম বলি আমরা এখানে, যেটা নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন হবে, সেখানে ক্ষমতার ভারসাম্য বড় ধরনের একটা পরিবর্তন আসতে পারে বলে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুই পক্ষের কাছে এরকম একটা মেসেজ যাচ্ছে, যার ফলে রিপাবলিকানরা তাদের পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য এখন ট্রাম্প থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। আমার মনে হয় না এই বুলি প্রেসিডেন্ট সে উদ্যোগ নেবে, তাকে সংশোধন করবে এবং দলীয় নেতাদের কথা শুনবেন, জনগণের ভয়েসকে মূল্যায়ন করে তার যে সমস্ত জনবিরোধী নীতিমালা তিনি প্রয়োগ করছেন সেগুলো থেকে সরে আসবেন বলে আমার মনে হয় না। কারণ হি ইজ এ বুলি, হিজ বিহেভিয়ার ইজ লাইক দিস, সো হি ডাজ নট কেয়ার অ্যাবাউট এনিবডিজ ইন্টারেস্ট বাট এক্সেপ্ট হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি। তো যার ফলে আমার মনে হয় সে এই ক্ষেত্রে একটা নিউজ একটা নিজেকে নিউজে রাখার জন্য যা করা দরকার সেই জিনিসগুলো তারা বলবেন। যেমনটি তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট যখন তার যে ট্যারিফ নীতিমালাকে ইলিগেল বলে আখ্যায়িত করলো, সে তখন তার টুইট বার্তায় বলছে, যেটা এক্স বলেন আপনারা এখন, সেখানে সে বলছে যে সুপ্রিম কোর্ট তাকে অনেক বেশি শক্তিশালী করেছে, এখন সে লিগালি আরো বেশি তার কার্যক্রমগুলো চালিয়ে দিতে পারবেন। তো যার ফলে তাকে একটা বোঝাই যায় সে কতটা, আমরা তাকে দেখেছি প্রথম 4 বছরে, দ্বিতীয়বারের 1 বছর তো আমরা দেখা হয়ে গেল, সে কিন্তু ওই চরিত্রের লোক না যে সংশোধিত হবে বলে আমার মনে হয় না। আই ডু নট বিলিভ দ্যাট হি উইল কারেক্ট হিমসেলফ। আই বিলিভ হি উইল ট্রাই টু এস্টাবলিশ হিজ
act, rationalize his act, and he will demand, not ask for support, he will demand people support, congressional support, everything. আপনি জানেন যে আজকের এই স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের আগে সারা জাতি যখন প্রত্যেকটা স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের আগে কাজ কর্ম বন্ধ করে দিয়ে সবাই টিভির সামনে বসে থাকে, কি দিক নির্দেশনা আসতেছে আমাদের কমান্ডারের কাছ থেকে, এই ক্ষেত্রে সারা জাতি এখন উন্মুখ হয়ে বসে আছে টিভির সামনে, এবং অনেকেই এটাকে অন্যদিকে, বিশেষ করে ডেমোক্র্যাটরা এবং কিছু কিছু রিপাবলিকান আজকের স্টেট অফ দ্য ইউনিয়ন থেকে তারা তাকে সরে যাচ্ছে, তারা বিভিন্নভাবে জি তারা সেটি আপনার কাছে একটু জানতে চাই যে ডেমোক্রেটরা আসলে কি করছে, তারা এই স্টেট অফ দ্য ইউনিয়নকে সামনে রেখে তাদের বিক্ষোভ কিংবা তাদের প্রতিবাদের কর্মসূচিগুলো কি থাকছে? হ্যাঁ, ডেমোক্র্যাটদের দেখুন দুইটা জায়গায় হবে, একটা হবে ন্যাশনাল প্রেস ক্লাবে, সেখানে একটা গ্রুপ, সেখানে তারা তার প্রেসিডেন্টের কর্মকাণ্ডের সমালোচনা করবেন সেখানে, এবং স্টেট অফ দ্য ইউনিয়নের যে তার প্রতিবাদ স্বরূপ, এটা হলো নীরব প্রতিবাদ, তারা কংগ্রেসে না গিয়ে ওনাকে অভ্যর্থনা না জানিয়ে প্রেসিডেন্টকে, যেটা চিরাচরিত নিয়ম, সেখানে তারা একটা বিশাল গ্রুপ চলে যাচ্ছে বাইরে, একটা গ্রুপ যাচ্ছে ন্যাশনাল মলে, সেখানে তারা প্রেসিডেন্টের অপকর্মের ফিরিস্তি তুলে ধরবেন, আরেকটা গ্রুপ যাচ্ছে ন্যাশনাল প্রেস ক্লাবে, সেখানে তারা প্রেসিডেন্টের গত 1 বছরের কর্মকাণ্ড দিয়ে কিভাবে দেশের সাথে তার ওদের বিশ্বাসঘাতকতা করেছে, কিভাবে জনগণের সাথে কি ওয়াদা করেছে আর কি ডেলিভারি করেছে, এই জিনিসগুলো তারা তুলে ধরবেন। এবং প্রেসিডেন্টের আজকের যে স্টেট অফ দ্য ইউনিয়ন, সেখানে আনলেস সামথিং নিউ হ্যাপেন, হি রিকগনাইজ দ্য পিপলস ভয়েস, হি আন্ডারস্ট্যান্ড দ্য হার্টস এন্ড পালস অফ দ্য পিপল, তারা কিন্তু দুই জায়গাতেই ডেমোক্রেটরা না, শুধু অনেক রিপাবলিকানও তার বিরোধিতা করবে। আপনি জানেন যে অনেক রিপাবলিকানও এবারে স্টেট অফ দ্য ইউনিয়নে আসছেন না, অনেকেই এখান থেকে সরে আছেন, কেননা ওইসব রিপাবলিকান তার কনস্টিটিউয়েন্টদের কাছে কোনো জবাব দিতে পারবে না। হোয়াট হ্যাপেন্ড টু মাই ফার্ম, ওয়াই আই লস্ট অল মাই এমপ্লয়িজ, ওয়াই আই কুড নট হারভেস্ট মাই প্রোডাক্টস, মাই প্রডিউস, অল দোজ থিং দে উইল হ্যাভ টু অ্যান্সার। ইকোনমির আজকে এই অবস্থা কেন? আপনারা টেরিফ বসালেন, রাজস্ব কোষাগারে বিলিয়নস অফ ডলার জমালেন, সেটা দিয়ে আমার কি হবে? আমার তো খরচ প্রতিটা ফ্যামিলিতে ইন এভারেজ $1,700 চলে গেল। কিন্তু করিম চৌধুরী, একটা বিষয় আপনার কাছে জানি, সেটি হলো এই যে ডেমোক্রেটরা প্রতিবাদ করছেন, রিপাবলিকানদের কেউ কেউ এটি বর্জন করছেন কিংবা আসছেন না, এটি কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামান্যটুকু তার চিন্তা চেতনায় পরিবর্তন আনবে, নাকি তিনি আসলে যেমনটি অদুধর্মনীয়, তিনি যেমনটি আপোষহীন, তিনি যেমনটি নিজে যেটি ভালো মনে করেন সেটি করেন, সেই পথে রাখবে? কি মনে হয় আপনার কাছে? আসলে আমার কাছে মনে হয় তার আচরণ ইতিমধ্যে আমরা যা দেখেছি, সে যে ধরনের অ্যারোগ্যান্ট, আমি বলবো আর কি, শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা জানি না, সে এই নিজে যা বুঝে সেটাই তারটাই, এবং এর বাইরে মানুষের হৃদয়ের ভাষা বোঝার তার অভিজ্ঞতা, মানে এরকম কোনো প্রমাণ নাই যে সে মানুষকে কেয়ার করে, জনমতকে কেয়ার করে, দলীয় স্বার্থকে কেয়ার করে, দেশের স্বার্থকে কেয়ার করে। He cares about himself and his family's interests. ওকে, ডক্টর So মেহনাজ I বলেন don't think আপনার so কাছে there will be জি any change in his behavior. I do not think so. I hope there will be change because he has all the data. His advisors are providing all the data in front of him from the every corner of the country, even from abroad, our allies, what he is doing. So if he understands, he must change and take the recourse and change his attitude as a commander in chief. ওকে, ডক্টর মেহনাজ মোমেন, আমরা সাধারণত অনেক সময় ভালো একটা সাফল্য নিয়ে যখন প্রেসিডেন্টরা আসেন স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে, তখন তাদেরকে অনেক উৎফুল্ল দেখা যায়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা সময় আসছেন যখন তিনি আদালত থেকে একটা বড় ধরনের হোঁচট খেলেন টেরিফ ইস্যুতে। অন্যদিকে ডেমোক্রেটরা একদম অনড় আছেন যে তারা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বাজেটের ক্ষেত্রে কোনো যতক্ষণ না আইসকে পুনর্গঠন না করা হয় তারা কোনো বাজেটের ক্ষেত্রে ছাড় দেবে না। অর্থাৎ ঘরে বাইরে তিনি দুটি জায়গায় এক ধরনের বিমর্ষ অবস্থা কিংবা হতাশা কাজ করছে। এটি কি তাকে কোনো চাপ তৈরি করবে, নাকি এটি আসলে হয়তো মানে প্রেসিডেন্টদেরকে তো এই ধরনের সামাল দিয়েই এগুতে হয়, বিষয়টা সাধারণ পর্যায়ে আছে? আচ্ছা, আমি এখানে দুটি কথা বলবো, আপনার প্রশ্নের সাথে এটা সম্পৃক্ত এবং আগের আলোচনার সাথেও সম্পৃক্ত। এই যে উনি কোথায় কোথায় জনপ্রিয়তা হারিয়েছেন, এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং। রেড স্টেট গুলোতে যদি আপনি দেখেন, যেমন নেব্রাস্কাতে অনেক বড় টাইসনের একটা প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে,
এবং নেব্রাস্কা নিয়ে কখনো রিপাবলিকানদের মাথায় ঘামাতে হয়নি, কিন্তু এবার দেখা যাচ্ছে সেখানে জনপ্রিয়তা অনেক কমে গেছে। কাজে কোথায় বা কাদের মধ্যে এই মানে ডেটাগুলো আরো ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা কথা খালি আমি বলি, যে স্টেট অফ দ্য ইউনিয়ন এমন একটা জিনিস, এখানে তো আমাদের আমেরিকাতে 3টা কো-ইকুয়াল ব্রাঞ্চ। স্টেট অফ দ্য ইউনিয়নের সময় কিন্তু আপনার কংগ্রেস প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানায় এবং সুপ্রিম কোর্টের সবাই এখানে উপস্থিত থাকে। তো আমরা একটা এখানে গভর্নমেন্টের একতা দেখতে পাই। কিন্তু আপনি ঠিকই বলেছেন, এইখানে কিন্তু পটভূমিটা ঠিক এরকম না। কারণ খালি আমরা কালকে না পরশু ছিল যে সুপ্রিম কোর্টের মানে রায়ের বিরুদ্ধে অনেকটা বিষোদ্গার করেছেন এবং সুপ্রিম কোর্টের বিচারকদেরকে এমন ভাষায় উনি মানে সমালোচনা করেছেন যেটা সাধারণত কখনো করা হয় না। অনেক সময় আপনার বিপরীত দলকে করা হলেও সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এগুলো এরকম ভাবে প্রয়োগ করা হয় না এই ভাষা। হ্যাঁ, এবং উনি এটাও বলেছেন যে তারা ঠিক কি বলবো, মানে তারা ঠিক ওয়েলকাম না। হ্যাঁ, যদিও এটা কংগ্রেস আমন্ত্রণ জানায় প্রেসিডেন্টকেও সুপ্রিম কোর্টকেও। হ্যাঁ, কাজে এইখানে আমরা ঠিক ওই একতার চিত্রটা পাবো না। প্লাস আর যেটা দেখবো যে আপনার ডেমোক্রেটটা তো বটে, অনেক রিপাবলিকান যারা তাদের মিড টার্মে তাদের কি হবে সেটা নিয়ে চিন্তিত, তারাও এখন ট্রাম্প থেকে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। এখন আমরা কিন্তু যেটা দেখেছি, এখানে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যে ট্রাম্পের প্রথম 4 বছরের যে প্রেসিডেন্সি ছিল সেটার তুলনায় এই 1 বছর কিন্তু আপনার আমি বলবো একদম কোয়ালিটেটিভলি এটা ডিফারেন্ট। প্রথম 4 বছরে উনি অনেক কিছু কথা উনি যেভাবে বলেছেন কিন্তু উনি কোনোটাই করতে পারেননি, কিন্তু এইখানে আমরা দেখছি 4 বছরে যা পারেননি 1 বছরে কিন্তু উনি অনেক আপনার পলিসি চেঞ্জ করেছেন, অনেক রিয়াল স্ট্রাকচারাল চেঞ্জ এসছে দেশে। আমি বলবো গত 4 বছরের তুলনায় গত 1 বছরে অনেক আপনার বেশি পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা দেখেছি যখনই আপনার এগুলো নিয়ে সমালোচনা করা হয় উনি এগুলোকে এমন ভাবে উনি প্রতিহত করেন। উনি এটা যেমন সুপ্রিম কোর্টের জাজদেরকে উনি বলেছেন যে ওরা সব আনপেট্রিয়টিক। হ্যাঁ, তো উনার যে কোনো সমালোচনাকে উনি অন্যভাবে ডিল করেন এবং ওইটার যে কোনো গুরুত্ব থাকতে পারে ওভাবেই করে উনি দেখেন না। কাজেই মানে স্টেট অফ দ্য ইউনিয়ন সাধারণত একটা একতার একটা মানে একটা মেসেজ দেয়, কিন্তু এখানে আমার কাছে মনে হয় না একতার মেসেজ পাবো। এবং আমার কাছে যা মনে হয় গত 1 বছরে দেখেছি সেটাই আমি দেখবো যে উনি আরো বেশি আপনার কি বলবো মানে অফেন্সিভ ভাবে উনি মানে উনার সমালোচকরা উনাকে যা সমালোচনা করেছে তার অনেক বেশি সমালোচনা উনি তাদের করবেন এবং উনি উনার যেটা ভাষ্য উনি সেটা বলবেন আর কি। ওকে, আবার একটু ইরান প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন করতে চাই। সেটা হলো ইরান বিষয়ে তিনি অনেকেরই সমর্থন পাচ্ছেন না, তার শীর্ষ জেনারেলদের সমর্থন পাচ্ছেন না, তার যে বিশেষ দূত রয়েছেন 2জন উৎকোপ এবং কুশনার, তারা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো মতামত তাকে দেয়নি। সবকিছু মিলে মানে প্রেসিডেন্ট আসলে কেন করতে চান, মানে কি স্বার্থ কাজ করছে আমেরিকার যে ইরানে হামলা করলে সেই স্বার্থটা সিদ্ধি হবে? আমেরিকার কোনোই স্বার্থ কাজ করছে না, এটা ইসরায়েলের যুদ্ধ। যেমন ইরাক আক্রমণের সময়ও আমরা দেখেছিলাম 20 বছর আগে ঠিক এইভাবে করেই নেতানিয়াহু এসে ইরাকের বিরুদ্ধে মানে বলেছিল যে এই যুদ্ধ না করলে কোনো উপায় নেই। এক্স্যাক্টলি এই মেসেজই হচ্ছে। কিন্তু খুব ইন্টারেস্টিং কতগুলো জিনিস ঘটছে আপনি যদি দেখেন, ওয়াশিংটন পোস্টে কতগুলো আপনার লিক এসছে, হ্যাঁ, যেখানে আপনার উঁচু স্তরের আপনার জেনারেলরা তাদের এই যুদ্ধ নিয়ে তাদের দোনোমনা ভাব এটা প্রকাশ করেছে। হ্যাঁ, এইরকম উঁচু স্তরের যখন লিক হয় এটা কিন্তু এরকম না যে কোনোভাবে জিনিসটা লিক হয়ে গেছে, এটা কি ইচ্ছাপূর্বক লিক। এটা হচ্ছে কি যারা এমন উঁচু স্তরে থাকে তারা এই কথাটি বলে রাখলো যাতে ভবিষ্যতে তারা বলতে পারে যে না আমি এর পক্ষে ছিলাম না, অথবা এর যে অসুবিধাগুলো সেগুলো আমি তখনই আমি জানতাম, আমি বলেছিলাম। এবং একটা জনমত তৈরি হোক, সেটাও তারা চায় যে যুদ্ধটা তাদের মতামতের পক্ষে একটা জনমত তৈরি হোক, আভ্যন্তরীণ চাপ তৈরি হোক। এর কথা বলছেন উৎকপের না, কথা বলছিলাম। ইরাকের সাথে যারা আপনার এই বৈঠকে গেছে তাদের কারোই আপনার এই নিউক্লিয়ার এক্সপার্টিস নিয়ে কোনো জ্ঞানই নাই। মানে এটা অনেকটা কাভারের মতো, মানে তারা ধরেই নিয়েছে যে এই বৈঠকে যাবে এবং বৈঠক ব্যর্থ হবে, কারণ বৈঠক সফল করার কোনো সদিচ্ছাই তাদের নাই। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এই যুদ্ধে আমেরিকার কি স্বার্থ, আমেরিকার কোনো স্বার্থ নাই। কিন্তু আমেরিকার এখানে কোনো লাভ কোনো পররাষ্ট্র নীতির দিক দিয়ে এবং যে বিপুল পরিমাণে অর্থ তো ব্যয় হবে, হয়তো যেভাবে আমেরিকা যুদ্ধ করে হয়তো মানুষের ক্ষয়ক্ষতি ওরকম হবে না, কিন্তু বিপুল পরিমাণে অর্থ তো ব্যয় হবে, তাই না?
এগুলো কোনো কিছুতেই কিন্তু আমেরিকার জন্য কোনো লাভ নাই। এটা হচ্ছে ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যকে আপনার এমন ভাবে করা যাতে আমরা তো শুনেইছি আমেরিকারই আপনার রাষ্ট্রদূত ইসরায়েলে উনি বলছেন যে গ্রেটার ইসরায়েল উনার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, মানে মোট কথা ওই পটভূমিটা তৈরি করার জন্য, কারণ ইরান হচ্ছে এখানে সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র। ইরান যতক্ষণ এভাবে করে শক্তিশালী থাকবে ততক্ষণ আপনার ইসরায়েলের পক্ষে তাদের সেই স্বপ্ন পূরণ করা সম্ভব না। সুতরাং এটা ইসরায়েলের জন্য, এই যেমন ইরাক যুদ্ধও কিন্তু ছিল ইসরায়েলের জন্য, ইরান যুদ্ধও তাই। মানে এবং এটা প্রক্সি ওয়ার আমেরিকা- হিসেবে আপনি দেখছেন, ইসরায়েলের প্রক্সি ওয়ারে জড়াচ্ছে আমেরিকা, এমনটা মনে করছেন আপনি? হ্যাঁ, ওকে, মানে কিন্তু এই যুদ্ধে আমেরিকার কোনো স্বার্থ সংরক্ষিত হবে না, ইসরায়েলের হবে। কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করাটা তো খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য। এই যুদ্ধে কি সেটি করা সম্ভব হবে না? অর্থাৎ আচ্ছা, একটা স্বার্থ এক তুলতে নম্বর হবে। কথা, গতবার 12 দিনের যুদ্ধে আমেরিকা ঘোষণা করেছে যে তারা সব ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, হুম। আচ্ছা, 2 নম্বর কথা, পৃথিবীর অনেক রাষ্ট্রের কাছেই তো পারমাণবিক শক্তি আছে, ইরান কেন রাখতে পারবে না? মানে এটা কেন ইরানকে সিঙ্গল আউট করা হবে? ইসরায়েলের যেটা আছে সেটা তো তারা স্বীকার পর্যন্ত করেনি, সবাই আমরা জানি, কিন্তু সেটা তো স্বীকার পর্যন্ত করেনি। ইরান কেন করতে পারবে না? মানে আমেরিকা এটা নিয়ে বলার কে, যে কে রাখতে পারবে কে রাখতে পারবে না? 2 নম্বর কথা, ইরানকে তো আমরা 30 বছর ধরে শুনছি যে ওরা কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে। এটা কিন্তু 30 বছর ধরে এই একই কনভারসেশনটা হচ্ছে, এখন পর্যন্ত তারা বানায়নি। এবং তারা কিন্তু বারবার বলছে যে এটাতে তাদের আগ্রহ নাই। তাদের একটা ফতোয়া পর্যন্ত আছে যে এটা আপনার মানে তাদের তাদের বলছে যে তাদের ধর্মীয় ভ্যালুর বিরুদ্ধে যায়। হ্যাঁ, কিন্তু তাদের যে জ্ঞান আছে, এটা দিয়ে শুধু তো অস্ত্র না, এটা দিয়ে অনেক কিছু করা যায়, এবং সেগুলো তারা মানে সেগুলো তারা সংরক্ষণ করতে চায়, এবং এটা তো প্রত্যেকটা দেশের এই অধিকার আছে, ইরানের কেন থাকবে না? কিন্তু মানে আপনি কোনো স্বার্থ দেখছেন না যে যদি ইরানের যে ক্ষমতা এখন যারা আছে তাদেরকে যদি অপসারণ করা যায় হামলা চালিয়ে, সেটিও তো আমেরিকার একটি লাভ হতে পারে। অর্থাৎ আমেরিকার ইকুয়েশনটা এই লাভ তো করেছিল, মোসাদ্দেককে সরিয়ে 1950s এই লাভ করেছিল, শাহকে বসিয়েছিল। ওই লাভের ফলেই তো আপনার এই এই এসছে, তাই না? ইসলামিক রেভলিউশন কেন আসলো? এই লাভ তো সারা বিশ্বে মানে অনেকবার চেষ্টা করেছে, এখন পর্যন্ত তো কোথাও সফল হতে পারেনি। এই আর একটা কথা, যে আরেকটা দেশে যেই থাকুক ক্ষমতায়, তাদের মানে তাদের, আমি এখানে বলছি না যে ইরানের, অবশ্যই ইরানের মানুষের অনেক ক্ষোভ আছে, এবং তারা যদি তাদের সরকারের পতন চায়, সরকারের পতন হবে। হ্যাঁ, কিন্তু আমেরিকার প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ওই পতনকে ত্বরান্বিত করা, বা যেই দেশে চাচ্ছে সেই দেশে পতনটা করা, এবং অন্য দেশের দিক থেকে মুখ ফিরিয়ে রাখা। হ্যাঁ, এই জিনিসটা তো, এই পররাষ্ট্রনীতি আমেরিকা যতদিন একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে ছিল ততদিন এটা করতে পেরেছে, এখন এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে এটা পারবে না, এবং এবং ইরানের এই ক্ষেত্রে আমরা একবার পেতে হবে আর কি। জি, ইরানের ক্ষেত্রে আমরা দেখেছি এটি সবসময় বুমেরাং হয়েছে। অর্থাৎ ইরানে যখন ওই দেশের শুধু জনগণই ইরান না। বিক্ষোভ করছে, তখন উল্টো শাসকরা বলছেন এর পিছনে আমেরিকার ইন্ধন আছে, সিআইএর ইন্ধন আছে, সো তারা দৃষ্টিটাকে অন্যদিকে ফিরিয়ে দেয় সব সময়। হ্যাঁ, শুধু ইরান কিন্তু না, সবকিছুই বুমেরাং হয়েছে। যে ইরাক যুদ্ধ করা হয়েছিল ইসরায়েলকে আপনার আরো শক্তিশালী করার জন্য, তা কিন্তু হয়নি। অনেক মানে ইরানের এখন অনেক বড় আপনার সমর্থক হচ্ছে ইরাক। হ্যাঁ, মানে প্রতিটা যুদ্ধ, প্রতিটা জিনিসই আপনার বুমেরাং হয়েছে, কিন্তু তারপরও ওই একই জিনিস কোনো জায়গা থেকে কোনো শিক্ষা নিতে দেখি না। জি, করিম চৌধুরী, একটু আপনার কাছে জানি, সেটি হলো এই যুদ্ধটি যদি শেষ পর্যন্ত আমেরিকা জড়িয়ে পড়ে, যেটি জেনারেলরা বলছেন যে এটি কোনো একতরফা যুদ্ধ হবে না, অর্থাৎ হামলা চালিয়েই আপনি পুরোপুরি জিতে যাবেন, বিষয়টি এমন হবে না। এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ হতে পারে, অর্থাৎ শর্ট টার্ম আপনি সাকসেসফুল হয়ে যাবেন বিষয়টা তা নয়, কারণ ইরান পাল্টা হামলা চালানোর কথা বলে রেখেছে। এবং এই ক্ষেত্রে ঝুঁকিগুলো কি হতে পারে আমেরিকার যদি হামলাটি চালানো হয়? ধন্যবাদ। আমি একটু পিছনের দিকে যাব। আপনি গত 2 থেকে 3 সপ্তাহের মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো যদি দেখেন, এবং ইউএন এ যে ডিসকাশন গুলো হচ্ছে সেটা যদি দেখেন, আরব দেশগুলো কিন্তু এখন আর গ্রিন সিগন্যাল দিচ্ছে না যে আমার আকাশ ব্যবহার করে তুমি হামলা করতে পারবে। আপনি সাগর থেকে হামলা করার জন্য, মানে কার্যকারী কোনো পদক্ষেপ যদি নিতে হয়, তাদের আকাশ ব্যবহার করতে হবে। কারণ আমরা কিন্তু আমাদের বোট সেখানে পাঠাচ্ছি না, আমাদের ম্যান পাওয়ার সেখানে পাঠাচ্ছি না। এটা হবে এরিয়াল ওয়ার।
মূলত। তো প্রথম দিক থেকে আমি বলে রাখি, আমি আশা করি ট্রাম্পের শুভবুদ্ধির উদয় হবে। আমেরিকার সেখানে কোনো শর্ট টার্ম অথবা লং টার্ম কোনো ইন্টারেস্ট আছে বলে এখন পর্যন্ত কেউই দাবি করেনি, এবং সেটার পক্ষে কোনো যুক্তিও নেই। কিন্তু এই যুদ্ধ শুরু করার আগে এখন যে যুদ্ধের ডামাডোল প্রস্তুতি নেওয়ার জন্য প্রত্যেক দিন আমাদের বিলিয়ন ডলারের উপরে খরচ হচ্ছে। শুধু মধ্যপ্রাচ্যে যে সমস্ত আমরা যুদ্ধের উপকরণ যেগুলো পাঠাচ্ছি, প্রত্যেক দিন মোর দেন বিলিয়ন ডলার উই আর স্পেন্ডিং দেয়ার। কেন আমরা করছি? হয়তোবা ধমক দিয়ে তার থেকে কোনো কিছু আদায় করে নেব। আপনাদের একটা কথা স্মরণ করে দিই আমাদের দর্শকদেরকে, আসলে আন্তর্জাতিক আণবিক সংস্থা কিন্তু প্রতিনিয়তই তাদের যে প্রায়োরিক যে ইন্সপেকশনটা ছিল, চুক্তি মোতাবেক সেই ইন্সপেকশন করে যাচ্ছিল। ট্রাম্প শুধুমাত্র সেই চুক্তিটাকে ভেঙে দিয়েছে, সে অস্বীকার করেছে ওদের সাথে চুক্তির কোনো দরকার নেই, কারণ সে মধ্যপ্রাচ্যের আরেকটা দেশের প্ররোচনায় সেখানে হামলার গ্রাউন্ড তৈরি করতে চাইছিল। আণবিক শক্তি কমিশন কখনোই বলে নাই there is proven evidence that Iranians are trying to build something that restricted. তারা একটা বারও বলেনি। তারা বলছে তাদের এই আণবিক শক্তি রিসার্চের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে, এটা সত্য কথা, এবং এগিয়ে যাওয়ার জন্যই সেই রিসার্চ গুলো করা হয়। কিন্তু সেটা শান্তিপূর্ণ প্রোগ্রামে ব্যবহার করা হবে, মেডিকেলের জন্য ব্যবহার করা হবে, এনার্জি প্রোডাকশনের জন্য ব্যবহার করা হবে, এবং তাদের নিজস্ব নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। এখন আমরা বারবার সেটাকে অন্যদিকে নিয়ে, এমনকি সে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের তত্ত্বাবধানে, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের তত্ত্বাবধানে যে কাজগুলো হয়, এটা একটা রেগুলেটরি বডি। সেই রেগুলেটরি বডির আন্ডারে যে কাজগুলো হয় তার থেকে আমরা বেরিয়ে আসলাম। আমাদের চুক্তি বললাম যে না, চুক্তি বাদ, ওই সব কিছু বাদ করলাম, আমরা টার্মিনেট করে দিলাম সেই সব জিনিস। এখন আমরা ফন্দি খুঁজছি, সেখানে আমরা যাব। কয়দিন আগে আপা একটু আগেই বললেন 12 দিনের যুদ্ধের সময় আমাদের সবচেয়ে বড় সফিস্টিকেটেড শক্তি আমরা ব্যবহার করেছি, B-52 বোমারে বিমান, 30 tons ইচ ওয়ান অফ দ্য বম্ব উই ড্রপ দেয়ার। আমরা কি পেয়েছি? আমরা ড্রপ করে পরের দিন আমরা হোয়াইট হাউস থেকে আমরা বললাম সম্পূর্ণভাবে একদম শেষ করে দেওয়া হয়েছে তাদের পারমাণবিক যে রিসার্চ সেন্টার, পাহাড়ের নিচে যেগুলো ছিল, যেগুলো অক্ষত অবস্থায় থাকার, সবকিছু একদম ফিনিশ করে দিয়েছে। তারপরে ওনাদের জেনারেলরাই আবার বললেন কিছুই হয়নি, লেস দেন 30% ড্যামেজ হয়েছে। এবং আণবিক শক্তি কমিশন থেকে যে সমস্ত তথ্য আসছে, আন্তর্জাতিক ওই সংস্থাটিও বলছে তেমন কিছু হয়নি। উপরের দিকে কাঠামোগত কিছুটা পরিবর্তন হয়েছে, তবে তাদের যে জিনিসপত্র যেগুলো খুব রিস্ক ছিল সেগুলো তারা আগেই সরিয়ে নিয়েছে, এবং সেটা একটা দেশের নিরাপত্তার জন্য করবে। এবার যেটা করছে, আমি যেটা বলবো সেটা হলো একটা বিশেষ দেশকে খুশি করার জন্য আমেরিকানের ট্যাক্স পেয়ারের মানি সেখানে ব্যয় করা হচ্ছে। এমনকি আমেরিকানরা যে সারা বিশ্বে যে সুনাম, সামরিক দক্ষতার কথা সারা বিশ্বে, যেটা তার কর্মযজ্ঞের মধ্য দিয়ে, তার কর্মসূচির মধ্য দিয়ে যেটা প্রমাণিত, আমাদের সেনাবাহিনী, আমাদের সামরিক শক্তি সারা বিশ্বের সুপারিয়র সামরিক শক্তি, সেটাকে একবার 12 দিনের যুদ্ধে আমরা ব্যর্থ প্রমাণ করে নিয়ে আসলাম। এইবারও যদি আমরা সেখানে যাই, শুধু বুমেরাং হওয়ার সম্ভাবনা না, আমাদের বড় ধরনের দীর্ঘমেয়াদী এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা ওই অঞ্চলে আমেরিকা তার অনেক অ্যালাইসকে হারাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সৌদি আরব সহ বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্র তারা নিষেধ করে দিয়েছে, তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না, এবং সেই ক্ষেত্রে তারা ইনফরমেশনও দিবেন না, সহযোগিতা করবেন না। তো তাহলে শুধুমাত্র আমরা ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক করে ওই অঞ্চলের আমাদের যে অ্যালাইজ, আমাদের যে বন্ধুরা আছে, আমরা কিন্তু তাদের চেয়েও বন্ধুত্ব হারাবো। When someone is saying I cannot allow my airspace, that means I am opposing the war. Your attack on Iran, I cannot support it. My people will not even support it. What is the ground? আপনাদের অনেকের মনে আছে না, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ইন দ্য ডেজার্ট, ইরাক? কোথায় ছিল সেটা? এটা শুধুমাত্র একটা ন্যারেটিভ বানানো হয়েছিল ইরাককে আক্রমণ করার জন্য। এবং ইরাক আক্রমণের ফলে আজও মিলিয়নস, মোর দ্যান মিলিয়ন ইরাক ফেরত, এবং মিলিয়নস অফ আমেরিকানস আর সাফারিং ফ্রম ইরাক ওয়ার।
একজন ফ্যামিলির যখন মারা যায় ওই ফ্যামিলিটা পুরো সাফারার হয়, একজন যখন উন্ডেড হয় একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আজকেও আমাদের হসপিটালগুলোতে, আমাদের হোমলেস শেল্টারগুলোতে, আমাদের আমাদের মেন্টাল হেলথ যে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে সেখানে ইরাক ফেরত যোদ্ধাদের অবস্থান সবচেয়ে বেশি। মানসিক ট্রমা, শারীরিক ট্রমা, এইসব কারণে কে বহন করছে এইসব খরচ? আমেরিকানরা, আমেরিকান ট্যাক্স পেয়াররা বহন করছে। ডোনাল্ড ট্রাম্প does not pay even his tax. He does not even pay his own tax, business tax. আমরা ব্যবহার করছি সেটা। এই জাতির ভাগ্যে অনেক বড় ধরনের অর্থনৈতিক প্রেসার পড়বে আগামী দিনে, আগামী প্রজন্মের উপর অর্থনৈতিক একটা বড় ধরনের চাপ পড়বে যদি আমরা এই জাতীয় যুদ্ধে জড়িয়ে যাই। আমি আশা করব শুভবুদ্ধির উদয় হবে, এই যুদ্ধ আমরা শান্তিপূর্ণভাবে অ্যাভয়েড করব। কিন্তু অ্যারোগেন্স এবং আপনি যে দেখছেন সেখানে ট্রাম্পের নেতৃত্বে সো কল বোর্ড অফ পিচ তৈরি হয়েছে। এটা আপনি দুইটা জিনিস বলছি, ইরানের কথা বলছি, ইরান এবং আজকের যে গাজা, আজকের যে প্যালেস্টাইন, এই যুদ্ধগুলো খুব কাছাকাছি। কেননা কারা প্যালেস্টাইনকে সাপোর্ট দিচ্ছে তাদেরকে বলে প্রক্সি গ্রুপ। লেবাননের যে গ্রুপটা প্যালেস্টাইনকে বিভিন্ন সময় সাপোর্ট দিয়ে থাকে তাদেরকে বলে ইরানিয়ান প্রক্সি গ্রুপ। এবং ওই অঞ্চলে ইরানের অনেকগুলো শক্তি রয়েছে। সেই শক্তির ভয়ে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি এখন ইরানকে ঘায়েল করার জন্য আমেরিকা এবং আমেরিকান ট্যাক্স পেয়ারদের ব্যবহার করছে। আমরা আশা করি এবারের এই যে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে আমাদের প্রেসিডেন্ট তার শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি বিষয়টি সম্পর্কে স্বার্থ রক্ষা করতে নিজের দেশের স্বার্থ এবং ভবিষ্যৎকে যেন ধ্বংস করবেন না। ওকে ওকে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, পলিটিকো তারা 7 জন এক্সপার্টের ওপিনিয়ন নিয়েছে। সেই 7 জন তাদের মতামতগুলো দিয়েছে যে ইরান বিষয়ে তারা আসলে প্রেসিডেন্ট কি করতে যাচ্ছেন, এবং সেইখানে বেশ এমন কিছু মানুষ আছেন যারা হয়তো 6টি দেশে আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তারা অনেকে বলছেন ট্যাকো শব্দটির কথা বলছেন যে ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, এখানে কোনো ট্যাকো হবে না ইরানের ক্ষেত্রে, এবং কোনো স্ট্র্যাটেজি তারা খুঁজে পাচ্ছেন না, তারা কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না যে কি কারণে হতে পারে। অনেকে বলছেন যে বেশিরভাগ আমেরিকানরা এটি সমর্থন করছেন না। তা এত নেগেটিভ শর্তে প্রেসিডেন্ট আসলে এখনো আমার কাছে মানে কোনোভাবে পরিষ্কার হচ্ছে না যে ইরানের বিষয়ে কেন তিনি এতটা বারবার করে বলছেন। শুধুমাত্র ইসরায়েলের কারণে, মানে আপনার কাছেও কি তাই মনে হয় এক্সপার্টদের কথা শুনে? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এর মধ্যে 2বার ট্রাম্প ওয়াজ রিয়েলি ক্লোজ যে এই অ্যাটাক শুরু হবে, কিন্তু 2বারই উনি পিছিয়ে এসছেন। হ্যাঁ, এখন যেটা আপনি বলছেন ইসরায়েলের, এটা শুধু ইসরায়েল বলছে এরকম না। আপনার এই ইলেকশনে যখন ট্রাম্প জিতলেন তখন আপনার ইসরায়েলের সমর্থকরা তাকে অনেক আপনার ক্যাম্পেইন ডোনেশন করেছে, বিশেষ করে লাইক মিসেস অ্যাডেলসন, তিনি এরকম অনেক টাকা দিয়ে, এবং উনি একটা শর্তই দিয়েছিলেন যে এই যে উনি টাকা দিচ্ছেন এর ফলে আমেরিকা ইসরায়েল যখন গাজা এবং ওয়েস্ট ব্যাংক নিয়ে নিবে আমেরিকা তখন এটাকে সমর্থন করবে। মানে এটা একদম ওপেন কথা, এটা কোনো ষড়যন্ত্র না, এটা একদম মানে ওপেনলি এই কথা হয়েছে। এবং এই মিরিয়াম অ্যাডেলসন বারবার আমরা তার উপস্থিতি দেখছি, এবং অনেক আপনার যারা এরকম মানে জুইশ ডোনার ছিল তারা একদম এরকম রাইট উইং জায়নিস্ট জুইশ ডোনার, এখন তাদের কাছে এটা একটা দায়বদ্ধ হয়ে আছেন ট্রাম্প। হ্যাঁ, তারপর তার নিজেরও হয়তো এই ধরনের এতে উনি বিশ্বাস করেন, কাজে এটা শুধু একটা পররাষ্ট্র নীতির কথা না, এটা ব্যক্তিগত একটা দায়বদ্ধতাও আছে। প্লাস আরেকটা জিনিস, একটা বড় কনটেক্সট আছে এখানে। এখন এই যে এম্পায়ারের ক্ষমতা যখন চলে যাচ্ছে তখন যে যে জায়গায় ক্ষমতা আঁকড়ে ধরা যায় শেষ সময় কিন্তু সেই জিনিসটা চেষ্টা করে। যেমন আমরা দেখলাম ভেনেজুয়েলার ক্ষেত্রে যেটা হয়েছে, ভেনেজুয়েলার ক্ষেত্রে কিন্তু এত কথা বলা হয়েছে রেজিম চেঞ্জ, ওখানের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আমরা
কিডন্যাপ করে নিয়ে এসেছি, কিন্তু আসলে কিন্তু ওখানে ভাইস প্রেসিডেন্ট এখন ওই দেশ চালাচ্ছেন, কাজে রেজিম চেঞ্জ বলতে যা বোঝায় তা কিন্তু হয়নি। হ্যাঁ, কিন্তু এই যে একটা সিম্বলিক এই জিনিসটা এবং এটা নিয়ে বিরাট রকমের একটা সাফল্য দাবি করা, এই জিনিসটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করতে পারছে। হ্যাঁ, তারপরে আমরা এখানেও আমরা দেখবো যে এই এম্পায়ারের যখন শেষ সময় আসে তখন এই সিম্বলিক ভিক্টরি গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং এই যে 12 দিনের যুদ্ধে তখন ইরানকে তো মানে ইরানের অনেক মানুষ হতাহত হয়েছে, যেটা আমেরিকার যে ধরনের ফায়ার পাওয়ার আছে সে যেখানেই যাবে অনেক ধরনের অনেক মানুষ হতাহত করতে পারবে, সেটাতে তাকে কেউ সেটার সাথে প্রতিযোগিতা করতে পারবে না। কিন্তু ওই 12 দিনে ইরানের যত না ক্ষতি হয়েছে তার থেকে কিন্তু অনেক বড়, ইরান যখন ইসরায়েল আক্রমণ করেছে ইসরায়েলের কনফিডেন্স লেভেল একদম কমে গেছে, কারণ এভাবে তারা কোনোদিন আক্রান্ত হয়নি। কাজে এই সমস্ত অনেক দিক থেকে চিন্তা করলে ইসরায়েলের জন্য এই যুদ্ধটা একটা অনেকটা একদম এসেনশিয়াল, কারণ এটা ছাড়া তারা সামনে এগোনোর কোনো পথ পাচ্ছে না। এবং নেতানিয়াহুর তারও তার নিজস্ব তার দেশের মধ্যেও তার অবস্থা, তাকে কোনো কিছু ডেলিভার করতে হবে, সেই জিনিসটা মানে উনি একটা ট্র্যাপ হয়ে গেছে, ওখান থেকে ওনাকে বেরোতে হবে। এবং উনি যেটা চেষ্টা করছে যে আমেরিকার ঘাড়ে মানে বন্দুক রেখে এই জিনিসটা করা। এবং আর এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেও তার, আপনি যদি দেখেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কারা আছে, তাদের অনেকেই কিন্তু এরকম ধরনের জায়নিস্ট, যেটা নেতানিয়াহু বিশ্বাস করে তারাও বিশ্বাস করে। এই যে আমরা আমাদের রাষ্ট্রদূতকে দেখলাম, তাই না, যে একদম একই ভাষায় কথা বলছে। হ্যাঁ, কাজে এগুলো আইডিওলজিক্যাল কারণ আছে। এটা ছাড়াও আপনার অনেক আপনার ফিনান্সিয়াল ইন্টারেস্ট আছে। তারপর আরেকটা জিনিসও আছে যে এই যে ধরনের বিভিন্ন ধরনের তাদের যে নেটওয়ার্ক গুলো, হ্যাঁ, যেটা এই যে এপস্টিন ফাইলে, এটাতে শুধু যে আমরা সেক্স স্ক্যান্ডাল গুলো দেখছি তা কিন্তু না, এখানে কিন্তু অনেক ধরনের খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল এন্ড ইকোনমিক নেটওয়ার্ক বেরিয়ে আসছে। আপনি যদি দেখেন আজকেও ইউকেতেও মানে কয়েক ঘন্টা আগেও একজনকে মানে এটা কি বলবো ওদেরকে, সংসদ সদস্য কি বলবো, হাউস অফ লর্ডস বা হাউস অফ কমন্স এর, উনাকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ উনি অতি উঁচু পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য উনি শেয়ার করেছেন। হ্যাঁ, যেটা এক্সট্রিম ফাইল থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ, তো এরকম ধরনের অনেক ধরনের নেটওয়ার্ক হ্যাঁ কিন্তু আছে, যেগুলো আস্তে আস্তে এখন কিন্তু এটা তো ওপেন, এখন এগুলো সব প্রকাশিত হচ্ছে। তো এখানে অনেকগুলো কারণ আছে যেটার কারণে ইরান যুদ্ধটা আপনার আমেরিকার জন্য না, আমেরিকা দেশটির জন্য না, কিন্তু যারা শাসক গোষ্ঠী আছে তাদের জন্য, তাদের স্বার্থ রক্ষায় এই জিনিসটা আর কি তারা ভাবছে যে কাজে লাগবে। এটা একটা অনেক বড় ডিস্ট্রাকশন হবে, তখন এখানে সমস্ত মনোযোগ চলে যাবে। এবং তারা আশা করছে যে ইরানে আক্রমণ করলে খুব সহজেই তারা আবার তারা বলতে পারবে যে তারা যেমন ভেনেজুয়েলায় তারা একটা বিজয় ঘোষণা দিচ্ছে, এরকম করতে পারবে। কিন্তু ইরান তো ভেনেজুয়েলা না, এভাবে করে হবে না। ইরানের অনেক আপনার স্ট্র্যাটেজি আছে, ইরানের অনেক অন্য শক্তি আছে। তো ইরানকে এভাবে করে করা এত সহজ হয়তো এত সহজ হবে না। করিম চৌধুরী, একটু প্রসঙ্গ পাল্টে, আপনি নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কের আজকের একটি ঘটনা সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একই সাথে আলোচনার পাশাপাশি আমরা ভিডিও চিত্রটিও দেখবো এই ঘটনার, যেটি আমাদের হাতে এসেছে। সেটা হলো যে স্নোবলের একটি বাচ্চাদের কিংবা স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল, সেখানে এনওয়াইপিডি সদস্যদেরকে যেভাবে লাঞ্ছিত করা হলো, ব্যক্তিগতভাবে হামলা করা হলো। অন্যদিকে মেয়র আমরা দেখছিলাম যে এটি নিয়ে খুব, তিনি বলছিলেন যে তিনি তো স্নোবল ছুঁড়ে মারা ছাড়া অন্য কিছু দেখছেন না, খুব হালকাভাবে নেওয়ার চেষ্টা করলেন মেয়র। এটি কতটা কাঙ্ক্ষিত, কিংবা এটি আসলে সুদূরপ্রসারী ফলাফল কি হতে পারে এই ধরনের ঘটনাগুলোর? দেখুন, স্নোবল প্লেটা, এটা অনুষ্ঠানটাই ছিল, তারা একটা ফেসবুক গ্রুপ, তারা সেখানে গিয়েছিলেন, বাচ্চারা সেখানে, কম বয়স বাচ্চারা না, শুধু অ্যাডাল্টরাও ছিল সেখানে। হ্যাঁ, 16-17 বছরের কিশোরদেরকে দেখা গেল সেখানে বেশি তারা এটা করে এবং করতে গিয়েছে। স্নোবল থ্রোয়িং ইজ এ গেম, ইজ নট সিরিয়াস এনিথিং ইন্টেন্ট টু উন্ডেড এনিওয়ান। এটা তারা তাদের বন্ধুদের যেমন থ্রো করছিল, আমি যেভাবে দেখছি, এটা আমার অপিনিয়ন, আমি পুলিশ কমিশনার টিসের কথা বলছি না, আমার অপিনিয়ন কথা বলছি। আমরা রাস্তায় বাচ্চাদের সাথে প্লে করি, আমাদের মেয়রও রাস্তায় বাচ্চাদের সাথে প্লে করেছেন, এবং তিনি সরাসরি টিভিতে বক্তব্য দিয়ে বলছেন, আইল বি অন দ্য স্ট্রিট, লেট থ্রো মি এ স্নোবল। উনি বলছেন, গতবারই বলছেন। তো এটা একটা ফান করতে গিয়ে সেটা হয়তো একটু বেশি হয়ে গেছিল। আমাদের পুলিশ সদস্যদের যারা সেখানে গিয়েছিলেন তারা সেখানে চলে আসতেছিলেন, বাচ্চারা ফান করতেছে,
সেখানে যখন আসতেছিলেন কেউ হয়তো একটু ইয়াংস্টাররা যেটা করে আর কি, সেটা আমি এভাবেই দেখছি। এটাকে আমি সিরিয়াস বলে মনে করি না। দে ডু নট হ্যাভ এনি ব্যাড ইন্টেনশন, দে ওয়েন্ট দেয়ার টু থ্রো দ্য স্নোবল, এবং তারা সেখানে পুলিশ অফিসারকে দেখছে ফান করে, তাদেরকেও মারছে। এবং এটাতে এত সিরিয়াস হয়ে আওয়ার ডিটেকটিভস আর ইনভেস্টিগেটিং দিস ইনসিডেন্ট বলার আমাদের পুলিশ কমিশনারের, আই থিঙ্ক এই ক্ষেত্রে সম্পর্কটা আরো অবনতি ঘটাচ্ছে। দেখুন, আমাদের পুলিশ লিগ বলে একটা গেম স্পোর্টস প্রোগ্রাম আছে এনওয়াইপিডি। আপনারা দেখবেন যে প্রত্যেক নেইবারহুডে পুলিশ এই স্পোর্টস গুলো আয়োজন করে লোকাল ইয়াংস্টারদের সাথে একটা সম্পর্ক বিল্ড করার জন্য, ট্রাস্ট বিল্ড করার জন্য তাদের সাথে। কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের অধীনে কমিউনিটি অ্যাফেয়ার্স তত্ত্বাবধানে, রাইট। কিন্তু এখন যখন আমরা আমাদেরকে স্নোবল থ্রো করার কারণে উই আর ইনভেস্টিগেটিং দোজ ইয়াংস্টার্স, আই থিঙ্ক বাট তারা নাজেহাল করছিল, মানে ভিডিও পুরোটা দেখলে মনে হয় যে ইভেন যখন এনআইপিডি সদস্যরা ঘটনাস্থল থেকে ছেড়ে চলে যেতে চাইছিলেন তখন তাদের গাড়ি আটকে ফেলা হয়েছিল, মানে তাদের গাড়িতেও যেতে দেওয়া হচ্ছে না, মানে অনেকটা ক্রেজি হয়ে যাচ্ছিল ছেলে মেয়েরা। মনে হচ্ছে যে ফানটা তারা একটু তো অ্যাটাক করে না, এই যে বলছেন যে তারা গাড়ি আটকে ফেলছে, অ্যাটাক না, মানে করছে, গাড়িতে ছুঁড়ে মারছে। they are having fun. Those are the kids. They arrange for a snowball throwing. This is their game. So এখানে তাদেরকে অ্যাটাক করা, হ্যারাস করা অথবা অ্যাসাল্ট করা, এই জাতীয় জিনিস কিন্তু I do not see this thing. Yes, they crossed the line. তারা শুধুমাত্র স্নোবল থ্রো করে বেঁচে থাকতে পারতো, যখন চলে যাচ্ছে তখন পিছন দিয়ে যে দূরে মারা দরকার হয়নি। কিন্তু these are our youngsters. These are the kids. আমি আর আপনি তো সেখানে স্নোবল থ্রো করতে যাই। তো এই জিনিসটাকে আমার মনে হয় পুলিশ কমিশনার যেভাবে দেখছেন, আমি এবং আমাদের কমিউনিটি সেভাবে দেখে বলে আমি মনে করি না। ইট ইজ এ সিম্পল থিং, উই আর টেকিং ইট টু দ্য ডিফারেন্ট লেভেল, অ্যান্ড আই থিঙ্ক এতে করে পুলিশের সাথে জনগণের কমিউনিটির সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা যারা অ্যাডাল্ট রয়েছি পুলিশ, তারা এই আমাদের স্কিন একটু ঠিক করা উচিত, এটাই কিন্তু নিয়ম। এই ক্ষেত্রে যদি পুলিশ কমিশনার মনে করেন যে তারা কয়েকজনকে ধরে এনে চার্জ করবেন, I think we have way more important job to do for policing. We cannot just use or utilize our resource and funding for that kind of thing. We have better job to do. তো আমি মনে করি যে পুলিশ কমিশনার এই ক্ষেত্রে অতিরঞ্জিত করেছেন, এবং তিনি যেটা কেন করেছেন সেটা জানি না, তাৎক্ষণিকভাবে বোঝার আগে ইট ওয়াজ এ প্রোগ্রাম ফর গেম, a snowball throwing game. আমরা সেখানে গিয়েছি, আমাদের পুলিশরাও ইজ এ পার্ট অফ দ্যাট গেম, দ্যাটস ওয়াই ইউ আর দেয়ার। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে, আমরা পছন্দ করিনি আমাদেরকে স্নোবল থ্রো করেছে, এটাকে নিয়ে আবার উই আর সেইং দ্যাট ডিটেকটিভস আর ইনভেস্টিগেটিং দ্যাট ইনসিডেন্ট। আই থিঙ্ক ডিটেকটিভস শুড হ্যাভ ওয়ে বেটার জব টু ডু। আওয়ার পুলিশ হ্যাজ এ লট অফ থিংস টু ডু দ্যাট ইম্পর্টেন্ট দ্যান দিস স্নোবল থ্রোয়িং গেম। ওকে, ডক্টর মেহরাজ মোমেন, কোনো প্রশ্ন না করে আপনার মতামতটা জানতে চাইছি এই বিষয়ে, যেহেতু এতক্ষণে মোটামুটি ঘটনাটা আপনি জেনেছেন। এটা যদি বাড়াবাড়ি হয়েও থাকে, কিন্তু সেটাকে কিভাবে করে অ্যাড্রেস করা হবে, আমার কাছে মনে হয় যে এরকম ইনভেস্টিগেশন এরকম না করে সেটাকে একটা কমিউনিটি ইভেন্টে একটা মানে একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে করা হতে পারে। এটাকে আমিও অত সিরিয়াসলি আমিও দেখছি। ওকে, এবং এখানে আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার দেশ জুড়ে এই বিভিন্ন আইসের কার্যক্রমের জন্য আপনার বিভিন্ন রকমের, শুধু যে আইসের উপর তা না, আপনার রাষ্ট্রের যারা প্রতিনিধি তাদের উপর থেকে যে ট্রাস্ট, সেটা কিন্তু অনেক মানুষের চলে গেছে। ট্রাস্ট ডেফিসিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রাস্ট ডেফিসিট যখন হয় তখন সরকারের সাথে মানুষের যে আপনার সম্পর্কটা সেটা অনেক ক্ষীণ হয়ে যায়, সেটা কিন্তু হয়েছে। তো এই সরকারের বিভিন্ন রকমের নীতির ফলে আমার কাছে মনে হয় যে যারাই আপনার সরকারের মুখপাত্র, তাদের উপর থেকে মানুষ তাদেরকে আমার সহযোগিতা করার জন্য এরা রাস্তায় আছে এভাবে দেখছে না, বরং আমার প্রতিপক্ষ হিসেবে দেখছে। জি, তবে নিউ ইয়র্ক সিটিতে সেটি হয়তো কাঙ্ক্ষিত হবে না, কারণ এখন পর্যন্ত এনওয়াইপিডি নাগরিকদের পাশে আছে। বিশেষ করে এই যে দুর্যোগময় সময় আমরা পার করছি তুষার ঝড়ের পরে, সেখানে অন্যান্য সেবা সংস্থার পাশাপাশি এনআইপিডি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা বিভিন্ন কমিউনিটিতে সহযোগিতাটা অব্যাহত রাখছে। আমি জানি না করিম চৌধুরী আপনি আমার সাথে একমত হবেন কিনা, সেটা হলো এনআইপিডি এখনো জনগণের ওই প্রতিহিংসার জায়গায় পৌঁছায় কিংবা আস্থার সংকটের জায়গায় পৌঁছায়নি যে তাদের দিকে উদ্দেশ্যমূলক কিংবা ইচ্ছে করে কোনো অপরাধের জন্য তাদের দিকে স্নোবল ছুটতে হবে। আপনি যেটি বলছিলেন সেটি হয়তো ইটস এ ফান, যেটি মেয়রও হয়তো বলছেন, এবং এই ক্ষেত্রে উভয় পক্ষকে অর্থাৎ এনআইপিডিকে সংযত আচরণ কিংবা সংহত আচরণ করে
বিষয়টিকে সহজ করে নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, যাতে এটি জটিল আকার ধারণ না করে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং একই সঙ্গে দর্শকদের জানিয়ে রাখতে চাই, রাত 9টায় যখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণটি শুরু করবেন, সেটি TVN24 সরাসরি সম্প্রচার করবে। TVN24 এর দর্শকরা সেটি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।